হ্যালো এভরিওয়ান, সবাই একটু জয়েন করে যাও। সবার সাথে কিছু কথা আছে, কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি যদি নর্মাল মানুষ হয় তো নর্মাল মানুষদের জন্য নয় আজকের লাইফটা অনলি আমার সার্কেলের লোকজনের জন্য, যারা মডেল, মেকআপ আর্টিস্ট, ডিজাইনার, সবার জন্য আজকের লাইফটা। নর্মাল মানুষদের জন্য নয়, বাট তারা যদি দেখতে চাও তো দেখতে পারো, বাট ইন্টারেস্ট পাবে না। আজকে আমি কারোর কমেন্ট পরে অত রিপ্লাই করতে পারবো না। আজকে জাস্ট আমি নিজের কিছু ওপিনিয়ন, নিজের কিছু কথা বলার জন্য, যেগুলো অনেক দিন ধরে নিজের মধ্যে পুষে রেখেছি, তো সেটা আজকে বলবো। খারাপ লাগতে পারে কারো, কারো ভালোও লাগতে পারে, ঠিক আছে? তো প্রথম প্রসঙ্গে আসবো হচ্ছে, বেশি লেট করব না, মানুষ জয়েন হওয়ার আগে আমি বলে দিচ্ছি। প্রথম যেটা হচ্ছে, আজকে আমার সাবজেক্ট হচ্ছে, অনেকগুলো সাবজেক্ট নিয়ে এসেছি। তো প্রথম আমার টপিকটা হচ্ছে আমি মডেল। তো সবাই আমার মানে আমার সার্কেলে মডেলও আছে, মেকআপ আর্টিস্টও আছে, ডিজাইনারও আছে, অনেকেই আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি মডেল, আমি শুটে গিয়ে আমি ডান্সের ভিডিও বানাই, লাইক সামনে ফ্রন্টে থেকে নাচি, কখনো স্টুডেন্ট এক্সামে কখনো নাচি, কখনো বা এমনি নাচি, কখনো বা র্যান্ডাম আমার ফটোশুট হচ্ছে, তার মধ্যে মিউজিক বাজছে, সো আমি নাচছি। এটা হচ্ছে আমার ইনার হ্যাপিনেস। এটা আমি মন থেকে খুশি থাকি যখন, তখনই নাচি। নর্মালি হয়েছে লাস্ট কিছুদিন আগে আমার একটা শুট ছিল, শুটে আমার খুব মনটা খারাপ ছিল। মনটা খারাপ থাকাকালীন আমাকে ভিডিওর জন্য বলা হয়েছে যে হ্যাঁ একটা এক্সপ্রেশন ভিডিও হবে, একটা নাচের ভিডিও হবে। আমি সেখানে এক্সপ্রেশন দিতে পারিনি, বিকজ আমার মন খারাপ ছিল তাই। বাট আমার যেখানে মন ভালো থাকে, আমাকে নাচতে বলা না হলে আমি নাচতে থাকি। আর আমার মনে হয় যে নাচ জিনিসটা খারাপ নয়, মানে এটা একটা আর্ট। তোমরা অশিক্ষিতর মতন এই জিনিসটাকে জাজ করছো, এই জিনিসটাকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছ, এটা প্লিজ করো না তোমরা, ঠিক আছে? তোমাদের যদি নাচতে ভালো না লাগে, নাচতে ইচ্ছা না করে, যদি নাচ না পারো, তোমরা তোমাদের মধ্যে রাখো। তোমাদের কেউ মাথা দিব্যি দেয়নি যে তোমাদেরকে নাচতে হবে। সো কেউ নাচের কথা বলছে বা কেউ নাচছে বলে সেটাকে নিয়ে খিল্লি প্লিজ উড়িও না। এটা তোমরা তোমাদের একদম ছোট মানসিকতার পরিচয় দিচ্ছ। তোমরা যারা নাচ নাচ করে বলছো, আমি তাদের প্রোফাইলে গিয়েও দেখেছি নাচতে, তাদের প্রোফাইলেও দেখেছি ছেলে মেয়ে সবাই নাচছে। তো যারা নাচ নাচ করে নিয়ে এত কমপ্লেন, তাদের প্রোফাইলেও অনেক আমি দেখে নিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে, মেন প্রসঙ্গ হচ্ছে যে আমি নাচতে ভালোবাসি, আমি নাচছি আমার ভালোবাসার জায়গা থেকে নাচছি। তো এটাতে তোমার প্রবলেম হওয়ার কি আছে? তুমি আজকে এখানে পোস্ট করছো, কালকে ওখানে পোস্ট করছো, কেউ একজন পোস্ট করে দিচ্ছে হ্যাঁ নাচ হচ্ছে এখন ট্রেন্ড। তো নাচ ট্রেন্ড অবভিয়াসলি মানুষকে দেখতে, যখন মানুষ একটা খুব সুন্দর একটা সেজে যখন সে অঙ্গি ভঙ্গি করছে, বডি বা এক্সপ্রেশন দিচ্ছে বা লিপসিং করছে, তাকে দেখতে ভালো লাগে। আমরা দেখি তো, এই যে আমার 2.6 মিলিয়ন ফলোয়ার, শুধুই কি আমার মুখ দেখার জন্য? নিশ্চয় আমার পারফরমেন্সের জন্য তারা এসেছে আমার প্রোফাইলে, এমনি তো নেই। তো আমি সবার কমেন্ট একটু পরে পড়ছি, আমি একটুখানি বলে নিই তারপরে। মোয়া ঈশানী বিশ্বাস, সবাই একটুখানি লাইভটাতে থাকো, বুঝতে পারবে কি হয়েছে। ব্যাপারটা হচ্ছে, আমি কিছুদিন ধরে দেখছি, কিছুদিন ধরে আমি মেকআপ আর্টিস্টের নাম বলেই দিচ্ছি। আমার মেকআপ আর্টিস্টের নাম বলতে কোনো দ্বিধাবোধ নেই। মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে রাজা কুন্ডু, যার স্টুডেন্ট এক্সামে, অ্যাকচুয়ালি কোথায় কি শুরু হয়েছিল আমি জানি না, বাট যার স্টুডেন্ট এক্সাম থেকে আমরা ওই ব্যাপারটা এসেছে। ও যখন একদম বনগা থেকে স্টার্টিং ছিল, যখন বনগা থেকে স্টার্ট করেছিল, তখন থেকেই ও কাউকে দেখে কপি করেনি, কোনো কিছু জানি না বাইরের কোনো কিছু দেখে কপি করেছে কিনা, হোয়াট এভার। আমি তার আগে কখনো ওরকম করিনি যে সবাই একসঙ্গে পরপর লাইন দিয়ে, বেশ ভালো এক্সপ্রেশন দিয়ে অনেক হয়েছে, পরপর লাইন দিয়ে বসিয়ে এক্সপ্রেশন নিত। আমাদের বনগার পিয়ালি দি ছিল যে বসিয়ে বলতো কি এক্সপ্রেশন দিয়ে কন্টিনিউয়াসলি পরপর ভিডিও নিত, নিয়ে সেগুলো পোস্ট করতো। নাচের ব্যাপারটা রাজার থেকে এলো, রাজা আমাদের সবাইকে নিয়ে চল দিদি এরকম করবি। আমার ভালো লাগে, আমার প্রচন্ড ভালো লাগে নাচতে, ইভেন আমি নিজে প্রচন্ড নাচি, আমি যখন তখন নাচি, আমার ভালো লাগে। তোমার কি সমস্যা? তোমার দেখতে না ভালো লাগলে দেখো না, তুমি দেখো কেন নাচ? তুমি দেখছো কেন? আমি তোমাকে বলিনি আমার নাচ দেখতে। তোমার মতো 2-4টে ভিউয়ার্স কমে গেলে আমার কোনো যায় আসে না, তুমি দেখো না। প্লিজ সেটাকে নিয়ে জাজ করতে আসো না, কারণ নাচটা এটা সবাই পারে না, এক্স্যাক্টলি সবাই পারে না। যাদের ভেতর থেকে আসে তারা পারে। তো এই নাচ জিনিসটাকে এমন করে প্রেজেন্ট করছো যেন কি একটা নোংরামি করে ফেলেছে সবাই, কি একটা বাজে জিনিস। ও বাবা, কিছু কিছু আবার নিউ কামার মেকআপ আর্টিস্টরা চলে আসে কমেন্ট করতে, সেখানে পোস্ট দেখলেই হাতে মুততে চলে আসে যে হ্যাঁ আমাদের প্রফেশনটা কোথায় চলে যাচ্ছে, এই নাচ দেখিয়ে দেখিয়ে ভিউজ নিচ্ছে। ভাই, কনফিডেন্ট লেভেল তোমাদের মধ্যে এতটা লো যে কেউ নাচ দেখিয়ে তার প্রফেশন বিশাল উপরে নিয়ে চলে যাচ্ছে, তুমি নাচ দেখাতে পারছো না বলে কমে যাচ্ছে? এত এত লো, মানে নিজের কাজের প্রতি নিজের কোনো ট্রাস্ট নেই।
সে করছে তার ভাল লাগে, আর যারা নাচছে তাদের ভাল লাগে। আমার ভাল লাগে নাচতে, আমি দ্যাটস ওয়াই নাচি। তো তোমাদের কি সমস্যা? তোমরা কেন তাকে ছোট করার চেষ্টা করছো? সেই পার্টিকুলার মেকআপ আর্টিস্টকে নিয়ে তোমরা পিঞ্চ করছো, তাকে নিয়ে পোস্ট করছো, ইভেন আরো যারা এগুলো করছে তাদেরকে নিয়ে করছো। অনেকেই করছে, এখন করে, ভালো লাগে আমার। ইভেন যেখানে ডেকে নিয়ে আমাকে করে আমার খুব ভালো লাগে, আমার প্রচন্ড ভালো লাগে, ট্রাস্ট মি, আমার প্রচন্ড ভালো লাগে। তাতে যে যা বলে বলুক, কিন্তু আমার ভালো লাগে। তো তোমাদের এতে কি সমস্যা? এত তোমাদের কেন জ্বলছে? তোমরা যদি সেই জিনিসটা পছন্দ না করো, পারো না, পরিষ্কার বলে দাও। এইবার আসে কিছু মডেল, মানে বিশাল বড় বড় মডেল, যাদের কাজের ছড়াছড়ি, যারা মাসে 30 দিনে 40টা কাজ করে, সেই মডেলগুলো আসে সেখানে কমেন্ট করতে। অথচ সেই মডেলগুলোই কোথায় আমি দাঁড়াবো, আমি আগে দাঁড়াবো, আমি এই মাঝখানে দাঁড়াবো, তারা সেই নাচের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে মারামারি করে। আবার তারা আবার কমেন্ট করতে আসে যে এইটা দিয়ে ভিউজ নিচ্ছে, ওইটা দিয়ে ভিউজ নিচ্ছে। কেন ভাই, কেন? তোমরা বাইরে গিয়ে গিয়ে পেছন দুলিয়ে আসতো, তাতে কোনো সমস্যা নেই। এখানে ক্যামেরার সামনে একটু নাচ করছে বলে তাতে সমস্যা? তোমাদের এত সমস্যা কিসের? হা হা রিয়াক্ট দিচ্ছ কেন ভাই? তাহলে কাজে আসো কেন? তোমরা যেই জায়গাতে তুমি এত কমফর্ট, তোমার কমফর্ট জোন থেকে বেরিয়ে যাচ্ছ, তোমার মনে হচ্ছে এটা আমার কমফর্ট জোন নয়, বা এখানে আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছে, সেরকম জায়গায় কাজে আসছো কেন? কাজ নিচ্ছ কেন ভাই? কাজ নিচ্ছ কেন? আমি তো যেদিন প্রথম আমাকে মানে শুটের কথা বলেছিল, আমাকে বলেছিল এখানে দিদি, এখানে কিন্তু আমি রিলস করবো, একটু কিন্তু সবাইকে এক্সপ্রেশন দিয়ে, কিন্তু একটু বডি মুভমেন্ট দিয়ে, একটু নিজের মতন করে একটু করবি তোরা। আমি সেদিনই বলেছিলাম হ্যাঁ আমি প্রচন্ড হ্যাপি, বিকজ ওই এই তো পোজ জানো সব, এই মুখ এই করে, মানে এটা কোনো পোজ হয় না, সিরিয়াসলি এটাকে মডেলিং বলে না। ওই ফেস মডেলিং করে নিজেদেরকে বড় বড় মডেল ভেবো না প্লিজ। নাচটা একটা আর্ট, এইটা জানো কিনা এটা বড় কথা। এইটা যদি বলো যে আমি নাচ জানি, আমি মনে করবো হ্যাঁ ভালো, তাই বলে তোমাকে কেউ নাচের জন্য ফোর্স করছে। তোমার যদি নাচতে ইচ্ছা হয় তুমি নাচো, নইলে নেচো না। তো তাই নিয়ে তুমি এই নিয়ে আবার জল ঘোলা করছো। তুমি সেই একাডেমিতেই শুটে আসছো, সেই একাডেমির কাছে শুটের জন্য রিকোয়েস্ট করছো, শুট নাও, আবার সেই একাডেমির নামে বদনাম করছো গিয়ে গিয়ে। কেন ভাই, কেন? আবার কোনো একটা মডেল লিখেছে, বড় মডেল, যে বন্ধ করে দেওয়া উচিত, এইগুলো বন্ধ করা উচিত, নাচটা বন্ধ করা উচিত। কেন? তোমার কি সমস্যা হচ্ছে মনা? তোমার জন্য কেন নাচটা বন্ধ হবে? তুমি নাচতে পারো না, তুমি তোমার জন্য থাকো। তুমি নাচতে চাও না, তোমার জন্য থাকো, কোনো অসুবিধা নেই। নাচটা খারাপ জিনিস নয়, বারবার বলছি। কেন এটাকে খারাপ বানানোর চেষ্টা করছো তোমরা? কেন? নাচটা কোথা দিয়ে খারাপ? নাচ খারাপ কেন? নাচটাকে কেন এত খারাপ করছো? তুমি নাচতে পারো না বলে? আমিও নাচতে পারিনি, ট্রাস্ট মি, আমি নাচতে পারি না, বাট গান শুনলে আমার কিছু ফিল হয়। গান শুনলে আমার মনে হয় যে আমার বডি অটোমেটিক্যালি মুভস করছে। তো এইটাতে কি সমস্যা? আমি তো কোনো সমস্যাই দেখতে পাচ্ছি না। এইটা নিয়ে কেন তোমাদের এত মাথা ব্যথা? ইভেন আমি একটা কথা বলছি, আজ থেকে আজকে নিউ কামার কোনো মেকআপ আর্টিস্ট উঠেছে বলে তোমাদের হয়তো এত ঝাল লাগছে, তোমরা নিতে পারছো না, এটা মোদ্দা কথা, তোমরা নিতে পারছো না। নিউ কামার মেকআপ আর্টিস্ট কেউ আসছে, কেউ ভালো কাজ করছে, এটা হয়তো তোমরা নিতে পারছো না, ঠিক আছে? আমারও এমন কিছু নয় সে আমাকেও লাখ লাখ টাকা দিয়ে যায় না, বা আমি হয়তো শুটে গেলে আমি মনে হয় যে আমি সব থেকে নেগোসিয়েটেবল পেমেন্টটাই নিই তার থেকে। তো আমার এমন কিছু, আমি তাকে নিয়ে বলছি না, আমি বলছি আমার ব্যক্তিগত জায়গা থেকে, যে যেটা আমার খারাপ লাগছে। আর ইভেন আমাকে নিয়েও ওঠে যে সামনে একটা মডেলকে দাঁড় করে, এটা ওটা হ্যান ত্যান। হ্যাঁ, আমাকে সামনে দাঁড় করার কারণ আমি বলি যে আমাকে সামনে দাঁড় করাবি, আমি একটু আমার ইচ্ছা। ইভেন এটাই হয়েছে যে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের সঙ্গে শুটে গিয়ে প্রত্যেকটা মডেলের প্রবলেম হয়েছে, না এটাই হয়েছে ওটা। আমি আজ পর্যন্ত আমার কোনো প্রবলেম হয়নি কারোর সঙ্গে। আমি আজ পর্যন্ত না কোনো মেকআপ আর্টিস্টকে নিয়ে লাইভে এসেছি, না কিছু বলেছি, না কোনো ফটোগ্রাফারকে নিয়ে লাইভে এসেছি, না কোনো, আমার কারোর সঙ্গে কোনো প্রবলেম হয়নি। আমাকে ভাই, আমি হচ্ছি জলের মতন, আমাকে যে পাত্রে রাখবে আমি সেই পাত্রের আকার ধারণ করতে পারি। তো আমার কোনোদিন কারোর সঙ্গে সমস্যা হয়নি, যাচ্ছে আমার কোনোদিন কাউকে নিয়ে কিছু বলার প্রয়োজন পড়েনি। সেই জন্য হয়তো সেই ভালো লাগার জায়গাটা, সেই জায়গাটা দিয়ে হয়তো এই জিনিসগুলো হয়। তো নাচটাই হচ্ছে মেন তোমাদের সমস্যা। নাচ কেন? তো যেটা বলছিলাম, বলতে বলতে ভুলে গেলাম। আজ থেকে 5 বছর আগে একটা মেকআপ আর্টিস্ট, সে 5 বছর আগেও একটা রিনাউন্ড মেকআপ আর্টিস্ট ছিল, যখন তার নামে সবাই চিনত। তো মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে অর্পিতা দি। তো সবাই চেনো হয়তো। অর্পিতা দি যখন আমাকে ফার্স্ট কাজে ডাকে, অর্পিতা দির সঙ্গে একটা কাজ করতে যাই। তো অর্পিতা দির সঙ্গে কাজ করতে গেলে তখন সাকি সাকি গানটা বেরোয়, এটা সবাই ম্যাক্সিমাম মেকআপ আর্টিস্টরা দেখেছো আমার মনে হয়। তো সেই গানটাতে অর্পিতা দি বলে, এটাতে তুই তোর মতন করে একটু ঘুরে ফিরে ওই গানটার মতন একটুখানি মুখটুক ঘুরিয়ে টুয়ে এরকম ভাবে এক্সপ্রেশন দিস, কাইন্ড অফ একটু মুভস টুভস ছিল। তো আমি তো, ওটা তোমার ফার্স্ট টাইম, আমি কোনোদিন করিও নি, আর অত বড় একটা মেকআপ আর্টিস্ট বলছে, তো আমার তো মনে হচ্ছে আমি তো খুব মজা পাচ্ছি যে আমাকে ওই জায়গাটা দিয়েছে, আমাকে ওইরকম ওইটার জন্য আমাকে ভেবেছে যে হ্যাঁ ও পারবে। তো
তো আমার তো ওইটা ভেবে ভীষণ আমি হ্যাপি হয়ে গেছিলাম। মানে সেদিন আমার শরীর খারাপ ছিল, স্টিল আমাকে যেরকম ভাবে বলেছে, ইভেন অর্পিতা দি নিজে, মোস্ট প্রবাবলি সে সময় প্রেগনেন্ট ছিল আর আমার মনে নেই ঠিক, বাট অর্পিতা দি নিজে আমাকে বলছে, উনি এক্সপ্রেশন দিয়ে দেখাচ্ছে অ্যাকচুয়ালি ভীষণ ভালো সব দিক থেকে। মানে উনি যদি মডেল হতো পাশে দাঁড়াতে পারতাম না, মানে সব দিক থেকে উনি এত বেটার। উনি সেই সময় আমাকে দিয়ে সাকি সাকি গানটাই বানিয়েছিল। অ্যান্ড তারপরে প্রত্যেকটা আমি অনেক রিনাউন্ড মেকআপ আর্টিস্টদের দেখেছি যারা ওই টাইপের টপ কন্টেন্ট বানিয়েছে, মানে ওই টাইপের শুধু নর্মাল এক্সপ্রেশনের ভিডিও নয়, নর্মাল কোনো মানে আমরা যেটা নর্মাল এক্সপ্রেশন দিয়ে যে ব্রাইডাল শুটটা হয় ওরকম কোনো কিছু নয়। বাট প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট আমাকে এক্সট্রা চার্জ দিয়ে বুক করতো যে ওইরকম একটু এক্সপ্রেশন দিয়ে একটুখানি হালকা মুভস দিয়ে করার জন্য। তো এটাতে ভুল কি আছে? আমার ভালো লাগে, আমি টাকা নিয়ে করি। ইভেন আমার ভালোই লাগে নাচের এই ভিডিওগুলো আমার করতে ভালোই লাগে। তো এটা নিয়ে কি সমস্যা আমি বুঝতে পারি না, প্রচন্ড সমস্যা এটা নিয়ে। তো যাদের সমস্যা তারা প্লিজ নেচো না, আর নেক্সট টাইম থেকে প্লিজ এই নাচ নিয়ে করো না। এটা খুব খুব নিম্নতম একটা মানসিকতার লাগে, খুব ছোট মানসিকতা মনে হয়। কারণ নাচটা একটা আর্ট, এটা খারাপ জিনিস নয়, আর খারাপ কিছু হচ্ছে না। তোমরা সবকিছু খারাপ যেটা হয় সেটা হচ্ছে ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে খারাপ কিছু অত সহজে মানুষ করে না। আর আমরা এত বছর ধরে প্রফেশনে আছি, আমরা জানি যে কোনটা আমাদের জন্য রাইট কোনটা রং। তো আমরা করছি মানে খারাপ কিছু করছি না, এটা তো আমিও জানি। তো এই নিয়ে এত মানুষের সমস্যা, এত সমস্যা, মানে ভাবতেই পারি না। তো একটু দম নিয়ে নি, অনেক বেশি বকে ফেললাম। নাচ নিয়ে এত কিসের প্রবলেম ভাই? নাচ নিয়ে খুব সমস্যা, প্রচন্ড সমস্যা। কেন সমস্যা ভগবান জানে। মানে ওরা অ্যাটলিস্ট ওরা মনে হয় এইটা বুঝতে পারে যে এরা খুব হ্যাপি আছে, ওই হ্যাপিনেসের জায়গা থেকে জ্বলনটা শুরু হয় যে এত হ্যাপি কি করে মানুষ থাকতে পারে। আমার মনে হয় ওই জায়গা থেকে জেলাসিটা স্টার্ট হয়। তো এটা খুব বাজে জিনিস। এবার হচ্ছে সেকেন্ড হচ্ছে মডেলদেরকে নিয়ে বলবো যে মডেলরা শুটে যাওয়ার পর, একটা শুট তো একটা মেকআপ আর্টিস্ট, আমি কিছুদিন ধরে দেখছি এগুলো, আমাদের সময় কোনোদিন ছিল না আজ পর্যন্ত। আমি বলছি, আমি যাদের সঙ্গে কাজ করেছি প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট এইখানে আছে, আমার প্রোফাইলে আছে। তো যদি কোনোদিন এই সমস্যাটা কারোর সঙ্গে হয়ে থাকে সবাই প্লিজ জানিও। তো এখনকার মডেলদের যেটা হয়েছে, ঠিক আছে, বাড়িতে আলু সিদ্ধ গিলে নিচ্ছে, যা পাচ্ছে গিলে নিচ্ছে, সবকিছু খেয়ে নিচ্ছে, কিন্তু শুটে এসে তাদের স্যান্ডউইচ চাই, তাদের যত রকম অয়েল তো আমরা খাই না একদম, আমাদেরকে পাস্তা এনে দাও, এটা ওটা, বাড়ির থেকে খাবার এনে খাবে, কিন্তু তুমি আমাকে 200 টাকা দিয়ে দাও খাবারের দাম। কেন ভাই? তুমি কি খেতে এসছো? তুমি তো শুটে এসেছো, তোমার মিনিমাম সেন্স নেই? তোমাকে যদি কেউ খাওয়াচ্ছে তুমি খাও, তুমি কি করে বলতে পারো এইটা খাবো না সেইটা খাবো না? ইভেন আমার এরকম হয়েছে, আমি এতদিন প্রফেশনে আছি, লাস্ট কিছুদিন আগেও শুটে গেছি, তো মেকআপ আর্টিস্টরা নিজেরাও কিছু খায়নি, মডেলদের জন্য মডেল ডিজাইনার যারা ছিল আমাদের নাইটে শুট ছিল, কোনো খাবার দাবার কিছু অর্ডার করিনি। তো একটু মানে ভাবলাম যে একবার জিজ্ঞাসা করি যে দিদি তোমরা কিছু খাবে না? তো আমরা খাবার অর্ডার করছি, আমরা নিজেরা অর্ডার করে খেলাম। মানে এতদিনেও আমাদের এইটা বলার সাহসটা হলো না যে আমাদের খাবার বা আমাদের ডিনার লাঞ্চ এটা আমাদের বলার ক্ষমতা না। ব্যাপারটা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল, আমরা মডেলরা, মেকআপ আর্টিস্টরা শুট অ্যারেঞ্জ করছে, তারা স্টুডিও, তারা ফটোগ্রাফার, তারা ডিজাইনার, সবকিছু নিয়ে তারা একটা শুট অ্যারেঞ্জ করছে। প্রমোশন কার হচ্ছে? প্রমোশন আমারও হচ্ছে, প্রমোশন তারও হচ্ছে, প্রমোশন সবার হয়ে যাচ্ছে এখানে। তো আমরা খাবারটা যদি সে না দিচ্ছে, যদি না দেয় বা তার দেওয়ার ক্ষমতা না থাকে, আমরা কি নিজেরা কিনে খেতে পারি না? এইটুকখানি কি ইনকাম করো না তোমরা যে তোমরা নিজেরা কিনে খেতে পারবে? এটা তো তোমাদের মনে হয় যে আমার পেটটা চলছে কিনা এটা আমি দেখবো, মানে আমার পেটটা ভরা নিয়ে কথা, তো আমি কাউকে মেরে কেটে খেয়ে নেবো, মানে এটা কেন?
সে দিতে পারছে না। ইভেন আমি দেখেছি কত স্টুডেন্ট এক্সামে গিয়ে যে তারা খুব বলে, ইভেন আমাকে লাস্ট টাইম একটা ছুটে গেছি, বলছে দিদি আমি টিউশন পড়িয়ে টাকা জোগাড় করেছি, এটা দিয়ে আমি তোমাকে বুক করবো বলে জমিয়ে রেখেছি। তো আমি যা পেমেন্ট নিয়ে আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে আমি ওখান থেকে নেগোসিয়েট করলাম যে তুমি এর থেকে আমাকে কম দিও, কিন্তু আমাকে খাওয়াবেই। মানে ওর মানসিকতাটা কোথায়? মানে আমি তো, আমার মনে পড়ে না যে আমি কোনো মেকআপ আর্টিস্টের জন্য খাবার নিয়ে গিয়ে বলেছি যে তোমাকে খেতেই হবে, তুমি খাবেই না, তোমার জন্য আমি একটা কিছু অর্ডার করছি তুমি খাবে। তো আমি যদি কোনোদিন কাউকে এটা অফার না করে থাকি, তাহলে আমি কি করে তার থেকে আমাকে খাওয়াও, আমাকে খাওয়াতে হবে, আমি খাবো। তোমার এটা তুমি আমাকে বুক করেছো মানে আমাকে খাওয়াতে হবে। ভাই তোমাকে বুক করেছে, তোমাকে কাজের জন্য বুক করেছে, তোমাকে গান্ডে পিন্ডে গেলানোর জন্য বুক করেনি। সো নিজের খাবারটা নিজে যদি, সে যদি দেয় তো ভালো, আর যদি না দেয় তো নিজেই অর্ডার করো এবার থেকে। মানে এই জিনিসগুলো আমি লাস্ট কিছুদিন ছুটে গিয়ে দেখলাম, এটা খুব খারাপ লাগলো দেখতে, যে মেকআপ আর্টিস্টটা যদি দিতে পারবে না। ইভেন মেকআপ আর্টিস্টটা বলছে, তার টিচারকে বলছে যে দাদা আমি তো খাবারের জন্য 150 টাকা ধরে রেখেছিলাম, খাবারের দাম তো 300-350 টাকা হয়ে গেছে। অবভিয়াসলি অনেক দূর দূর থেকে আসে তারা, তাদের এটা বেয়ার করাটা অনেকটা বড় ব্যাপার। কেউ হয়তো হাজবেন্ডের থেকে একটা ফিক্স অ্যামাউন্ট চেয়ে নিয়েছে যে আমার 50,000 টাকা দাও, আমার কোর্স সব এখানে ঠিকঠাক হয়ে যাবে। সেখানে দেখলো 50,000 টাকা জায়গায় সেখানে হয়ে গেল 55,000 টাকা। তো সেই জায়গাটা তারও তো প্রবলেম হয় এগুলো। তো এগুলো তোমরা কি একটু একটু বোঝার চেষ্টা করো না? কেন বোঝো না? আমি তো বুঝি না। দেখে তো মনে হয় সবাই ভদ্র ফ্যামিলি থেকে বিলং করো, তাহলে এরকম কেন করো? একটা সামান্য খাবার নিয়ে এরকম কিসের জন্য কেন করো এগুলো? এটা তো খুব খারাপ জিনিস। চেষ্টা করো সবাই এগুলোকে একটু ঠিক করার। না, প্রফেশনটাই যদি থাকতে চাও, এবার বিটিএস পোস্ট করছো, এটা পোস্ট করছো, সেটা পোস্ট করছো, এখন তো ফেসবুক থেকে আর্নিং দেয়, সবাই জানে, সবাই জানে যে ফেসবুক থেকে আর্নিং দেয়। তাহলে সে সেখানে একটা শুট করছে, সে অর্গানাইজ করেছে, সে এভরিথিং সবকিছু বের করছে, খাবারটাও তাকে দিতে হবে। সে যদি দিতে না পারে, খাবারটা কি একদিন নিজে কিনে খাওয়া যায় না? নিজে কি একদিন বুক করে খাওয়া যায় না? খাবারটা খাওয়া যায় তো। স্বপ্নাদি আমি খুব রাগ করেছি। না স্বপ্নাদি রাগ করো না, কদিন ধরে খুব আমার মাথার মধ্যে প্রেশার ছিল, খুব প্রেশারের মধ্যে ছিলাম, বলবো সব একসময় ফোন করে। খুব একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কাজ করব, অবশ্যই কাজ হবে। তুমি এত ভালো সাজাও, তোমার কাছে মানে ভালো সাজাও, এত ভালো মানুষ, তোমাদের কাছে যাওয়ার জন্য তো সবসময় ব্যস্ত থাকি। মানে কতবার করে সেজেছি, তবুও যেন সেই স্বাদ মেটে না, বারবার মনে হয় চলে যায়। মানে কিছু মেকআপ আর্টিস্ট আছো যাদের ব্যবহার জীবনে ভুলবো না। খারাপ এক্সপিরিয়েন্সও হয়েছে, ঠিক আছে, ওগুলো হওয়ার আছে, প্রত্যেকটা মানুষ সমান না, বাট এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে কেন জানি না, আমার সঙ্গেই হয়েছে না আদার্স সবার সঙ্গে হয়েছে। আমার আজ পর্যন্ত কোনো মেকআপ আর্টিস্টের সঙ্গে কোনো খারাপ রিলেশন হয়নি, কোনো কিচ্ছু না। মানে সবার সাথে এত ভালো রিলেশন হয়েছে, মানে কোনোদিন আমি এটা সারাদিন শুট করে বাড়িতে এসে এটা নিয়ে ভাবিনি যে আজকে এরকম বিহেভ করলো আমার সঙ্গে, এরকম। হ্যাঁ, আমি একটু বেশি কথা বলতে পছন্দ করি, কেউ কেউ একটু কম কথা বলে, একটু মনে হয় যে আমি কি আজকে একটু বেশি কথা বলে ফেললাম, মানে এই ফিল গুলো হয়। আদারওয়াইজ কোনোদিন ওই ব্যাড ফিলটা হয়নি আমার, যে মেকআপ আর্টিস্ট আমার সঙ্গে এই ব্যবহারটা কেন করলো, এরকম কেন হলো, এই জিনিসটা কোনোদিন হয় না। লাঞ্চ আমি ক্যারি করছি দিদি, তুমি আমায় 200 টাকা পে করে দিও। হ্যাঁ, এটা এটা দেখেছি আমি, আমি সামনে দেখেছি। আর খাবার কিভাবে অর্ডার করছে খাবারগুলো, আর সেই টাকাটা সে মেকআপ আর্টিস্ট, আর মেকআপ আর্টিস্ট এরকম মুখটা এরকম করে তাকিয়ে রয়েছে, খুব খারাপ লাগে রে। সায়ক রয় মুখার্জি নাচে প্রোগ্রাম করতে গিয়ে আমি নাচ এবং রান্না নিজে করে খেয়েছি। ও আচ্ছা আচ্ছা। তোমরা সিনিয়র মডেল বলেই তোমাদের ভাবনা চিন্তাটাই অনেক বড়, তাই জন্যই তোমরা এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছো। ট্যান্ট্রামস তো নতুন উঠতিদের 2 দিন মডেল হয়, 3 দিনে
এই অবস্থা হয়, শ্রেয়া মান্না। হ্যাঁ, এটা তো সত্যি কথা, এটা ভীষণ, সবাই এই কথাটা সবাই বলে যে আমি জানি না আমি কেমন, আমি কতদিন ইন্ডাস্ট্রিতে আছি বা কতদিন থাকবো আমি জানি না, বাট নিউ কামারদের নিয়ে যা শুনি মানে কান দিয়ে রক্ত পড়ার মতন। মানে আমরা ভাবি যে আমরা যদি এরকম কিছু করতাম হয়তো আমরা এতদিন থাকতামই না প্রফেশনে। মানে এইটা আমাদের ভেতর থেকে আসেই না। নতুন পুরনো বলে না, পারিবারিক শিক্ষা বলেও একটা জিনিস আছে, এইটা আমাদের ভেতর থেকে কোনোদিন আসেই নি। আমরা পুরনো যারা আছি, এই হিংসা, একে নিয়ে গসিপেসি, ওকে নিয়ে গসিপেসি, এই ব্যাপারগুলো আসেনি। এখন তো মডেলরা কোনায় কোনায় বসলে শোনাবে আর একটা মডেলকে নিয়ে চলছে, আর একটা মেকআপ আর্টিস্টকে নিয়ে চলছে। বাট আমাদের সময় ট্রাস্ট মি এগুলো কিচ্ছু ছিল না। আমরা কাজ বুঝতাম, আমরা কাজে যেতাম, একজনের সঙ্গে দেখা হলে খুশি হয়ে যেতাম, ওর সঙ্গে দেখা হলো এতদিন পর। ইভেন এখনো তাদের সঙ্গে দেখা হলে আমরা প্রচন্ড হ্যাপি। বাট কেউ কোনোদিন বলতে পারবে না যে ওর নিয়ে দুটো কথা এর নামে হয়েছে বা এর নামে দুটো কথা ওর নামে শুনেছে। কারোর সঙ্গে কোনোদিন ওই মুখ কালাকালি ব্যাপারটা নেই। সবার সঙ্গে এখনো আমরা যতজন সেই সময় প্রফেশনে ছিলাম এখনো পর্যন্ত দেখা হলে আমরা আফসোস করি যে কতদিন পর দেখা হলো, কতদিন দেখা হয় না। আর এই ব্যাপারটাই চাই, প্রফেশন বেশি দিন নেই, আমারও বয়স হচ্ছে, বাকিদেরও বয়স হচ্ছে, কতদিন আর প্রফেশনে থাকবো আমরা? আমাদের আস্তে আস্তে অন্য প্রফেশন চুজ করতে হবে। এটা তো লাইফ টাইমের জন্য না। গ্ল্যামার ওয়ার্ল্ড যতদিন গ্ল্যাম থাকবে, যতদিন মানুষ চাইবে, এই ভালো মানসিকতাটা যতদিন থাকবে ততদিন হয়তো কাজ করতে পারবো। এখনো সবাই এই ভালো মানসিকতাটার জন্যই হয়তো ম্যাক্সিমাম মানুষ ডাকে। এক একটা মেকআপ আর্টিস্টের থেকে অন্তত 5-6 বার করে সেজেছি, তবুও তারা এখনো ডাকে। এখনো হয়তো তাদেরকে ডেট দিয়ে পারি না, বাট এখনকার মডেলদের 2 দিন শুট করে, মানে একটা মেকআপ আর্টিস্টকে মনে হয় একদিনই, হার্ডলি 1-2 দিন শুট করে, তারপর আর তারা ডাকার কথা ভাবেও না। মোয়া ঈশানী বিশ্বাস, এমনি সেই প্রথম আলাপে আমি তোমায় এতটা ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি ঈশানী। আমার অনেক মজা হয়েছিল তোমার বাড়িতে গিয়ে। আমারও এক একটা শুট এক একটা মেমোরি আমার খুব মনে থাকে, আমি ভুলি না। মানে আমি যদি মেকআপ আর্টিস্টের মুখটা মনে পড়ে যায় তো আমার পুরো শুট, পুরো কি কি হয়েছিল পুরোটা মেমোরাইজ করতে পারি। আমার কিচ্ছু ভুলি না, মানে সবকিছু মনে থাকে। রজত বারিক, আসলে দি তোমার ভাবনা চিন্তাটাই আলাদা। হ্যাঁ, হতে পারে, হয়তো আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাই, আমার হয়তো ভাবনা চিন্তাটা আলাদা। বাট আমার মনে হয় যে এটা হওয়া উচিত। এইটা হলে হচ্ছে তুমি, এইটা হওয়া মানে তোমার মানসিকতাটা উন্নত, আর তুমি কাজ করতে পারবে, মানুষ তোমাকে ডাকবে। তুমি যদি প্রবলেম বুঝো, তুমি যদি সেই জায়গাটা, তুমি যদি মুখ দেখে বুঝতে পারো যে এই মানুষটা, হ্যাঁ না এই মানুষটার প্রবলেম আছে, এই মানুষটা এই, তুমি মুখ দেখে যদি বুঝতে পারো, তার থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই। তার মানে তুমি সব বুঝে যাবে, তুমি সব পেয়ে গেছো জীবনে, তুমি সবকিছু পাবে, সবকিছু অ্যাচিভ করতে পারবে। আমি মনে করি যে তোমার অ্যাটলিস্ট এই মানুষের পেনটা সামনে থেকে বোঝা উচিত। অলোক দাস, ঠিক বলে দিবে একদম। না না, এরকম কোনো কিছু না হলো। আমার অ্যাকচুয়ালি আমি আর নিতে পারছিলাম। আমি লাস্ট 6-7 মান্থ ধরে দেখছি, 6-7 মান্থ ধরে এই নাচ এই ব্যাপারগুলো দেখছি, নাচ, খাওয়া দাওয়া, এটা ওটা। কিছু কিছু বছর আগে অনেকগুলো মেকআপ আর্টিস্ট মিলে লাইভ করেছিল যে মডেলদের খাবার কেন দেবো। এটা সত্যি কথাই বলেছিল, এটা এমন কিছু ভুল কথা বলেনি, তারা বুক করেছে। ব্যাপারটা হচ্ছে যে আমি আজকে, আমাকে যে যা চেনো, যে যা চিনেছো বা দেখেছো, এই মেকআপ আর্টিস্টদের জন্যই কিন্তু আমাকে চেনো। আমি এইটা অনেস্টলি বলবো, এটা আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই যে আমার আজকে এত ভালো ভালো লুকে রেখেছো। আমাকে আজকে একটা লুকে দেখলে যে আমি খুব ভালো ব্রাইট সেজেছি, আমাকে 2 দিন পর একটা মেকআপ আর্টিস্ট বুক করলো ওই ফটোর, ওই ফেসের রেফারেন্সে, যে হ্যাঁ খুব প্রিটি লাগছিল। তো ভাই, আমার মেকআপ আর্টিস্টদের দিয়ে আমি প্রমোশন করাচ্ছি ফ্রিতে, আমি কোনো টাকা দিচ্ছি না, বরঞ্চ সে আমাকে পে করছে, করে আমার ফেস প্রমোট করছে। তো আমি তো সেখানে এটা করতেই পারি ভাই। কোনদিন তো একটা ক্যাডবেরি নিয়ে গিয়েও বলতে পারি মেকআপ আর্টিস্টকে যে এটা দিদি তোমার জন্য এনেছি, কারণ সে তো আমাকে সাজাবে, সে তার বেস্টটা দেবে। তো কি বলা যায়, সে এত সুন্দর হয়তো সাজিয়ে দিল, তোমার তার থেকে আরো 4-5টা কাজ পেয়ে গেলে। মানসিকতাটা ব্রড করলে তবেই না তুমি বড় জায়গায় পৌঁছাতে পারবে। আমি একটু জোরে কথা বলছি, জোরে কথাই আমি বলি অ্যাকচুয়ালি। আমার একটু অ্যাগ্রেসিভনেসটা চলে আসলে জোরে কথা আমার গলাটা ভেঙে যায়। ভেরি সরি। এবার আমি হচ্ছে এবার একটু ডিজাইনারদের নিয়ে বলতে চাই, আমার কথা আটকে যাচ্ছে। বেসিক্যালি আমার কার উপর কোনো রাগ নেই, আমি বলছি এটা। আমি কিন্তু কোনো রাগের জায়গা থেকে কথাগুলো বলছি না। যদি কোনো রাগ হয়ে থাকে সেটা হচ্ছে আমার জোনের যারা আছে মডেল, মানে আমাকে তো মডেল, আমি জানি না তোমরা আমাকে কি হিসেবে চেনো, বাট আমি ভাবি যে আমি একটা ফেস মডেলিং করি।
তো আমার জোনের মানুষজনকে নিয়ে একটু প্রবলেম, কারণ আজকে নাই হয়নি, আজকে তারা স্টুডেন্ট বলে হয়নি, বাট ওরা যখন একটা রিনাউন্ড মেকআপ আর্টিস্ট হয়ে যাবে ওরা কিন্তু এই কথাটা নিয়ে কথা বলবে যে কেন মডেলদের এই গুন্ডাগর্দিটা কেন চলবে, যে কেন আমাকে খেতে দিতেই হবে, আমাকে এই খাবার দিতে হবে, এইগুলো কেন। কিছু কিছু মডেল, সব মডেল নয় একদম, আমি কিছু কিছু মডেলদের দেখেছি ইভেন যে যারা মেকআপ আর্টিস্ট বাড়ি থেকে মানে লুচি বানিয়ে এনেছে আর নর্মাল তরকারি বানিয়ে এনেছে। এই আমার মুখে চুমু এলো, গিফট করেছে। ও তো এই যে উপরে নাম লেখা আছে, দেখা যাচ্ছে না, পরে দেখছি। তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ পরে যাচ্ছি, তাহলে আমি বলছি যেটা কথাটা বলে দিই। তো ব্যাপারটা হচ্ছে যে ওরা যা এনে দেয় সেরকম খায়। আমি এরকম অনেক মডেলদের দেখেছি যে বাড়ি থেকে যে খাবারটা এনে দিল, আমরা নর্মালি হয়তো লোকের বাড়ির খাবার খেতে একটুখানি একটু দ্বিধাবোধ করি যে হ্যাঁ খাবো না, বাট ট্রাস্ট মি, ওটা আমার আগে প্রথম হতো যে কারোর বাড়ির খাবারটা খেতে গেলাম কেমনটা হতো, কেমন করে হাইজিন মেনটেন করেছি কিনা, কেমন ভাবে রান্না করেছে। বাট এখন ওইটা ফিল হয় না, কারণ এখন 12 জায়গায় কাজ করে করে এমন অভ্যাস হয়ে গেছে 12 জায়গার খাবার খেতে হয়, সেই জন্য এখন ওই ফিলটা হয় না। এখন আমিও প্রেফার করি যে মেকআপ আর্টিস্ট আমার জন্য খাবার এনে দিই, মানে খাবার নিয়ে আসুক বাড়ি থেকে, ঠিক আছে আমি বাড়ির খাবার খাবো, অ্যাটলিস্ট হোমমেড তো হচ্ছে, সে নিজেও খাচ্ছে, তো খারাপ ভাবে নিশ্চয়ই বানাবে না, সে ভালোভাবে বানিয়ে নিয়ে আসবে। ইভেন অনেক মেকআপ মডেলদের দেখেছি সেই খাবারটাও খেয়েছে, আবার অনেক মডেলদের দেখেছি যে 350-400 টাকার সুইগিতে অর্ডার করেছে। তো 350-400 টাকার খাবার যদি তুমি খেতে পারো, তো তুমি ওরকম যদি তোমার আদাত অ্যাকচুয়ালি, তো তুমি তো নিজেও টাকাটা দিতে পারো, কারণ তোমার তার মানে তো তুমি বিশাল একটা খাবার দাবার খাওয়া দাওয়া করো। যদি তোমার 350-400 টাকা দামের খাবার দাবার লাগছে, তো তোমার তো মানে বিরাট একটা ব্যাপার, বিরাট একটা ঠাটবার, তাহলে তুমি নিজে দিয়ে নাও না, সেটা মেকআপ আর্টিস্টের উপর কেন চাপাচ্ছ? মেকআপ আর্টিস্ট হয়তো ওইটা পারবে না অ্যাফোর্ড করতে, ওটা কেন করছো? রাজদীপ রয় স্টার শাহ আজকে শেষ, বেশি করে দাও, বেশি করে দাও, বেশি বেশি অল্প হয়ে গেছে, 110টা স্টার দিয়েছে মাত্র। একটা আঙ্কেল, আমি যখন প্রিয়াঙ্কা ম্যামের স্টুডেন্ট এক্সামে তোমাকে নিয়ে সাজিয়েছিলাম, সেদিন তুমি আসার আগে আমার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেছিল, ভাবছিলাম তুমি কি খুব রাগী হবে নাকি কেমন বিহেভিয়ার করবে, বাট আসার পর বুঝলাম তুমি পুরো অন্যরকম, যা ভেবেছিলাম তার কোনোটাই না। আরে থ্যাংক ইউ সো মাচ, আসলে তোমরা ভীষণ ভালো, তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার আমি কি করে করব, মানে আমার আসেই না ভেতর থেকে। ইভেন যে খারাপ, আমি তার সাথেও খারাপ ব্যবহার করতে পারি না, আমার ভেতর থেকে ভালোটাই আসে, কেন জানি না। আমি সবাইকে নিয়ে পজিটিভ ওয়েতে ভাবি, মানে এটা আমাকে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই বলে এত পজিটিভলি ভাবতে নেই, সবাইকে মানুষ নেগেটিভও হয়, বাট আমি সবাইকে নিয়ে পজিটিভ ওয়েতেই ভাবি, আমার ভালো লাগে, কেন জানি না। আমার মনে হয় আমার মধ্যে পজিটিভনেস থাকলে যথেষ্ট, ওনার মধ্যে যতই নেগেটিভনেস থাকুক আস্তে আস্তে চলে যাবে আমি পজিটিভলি কথা বললে তার সাথে। তো এবার হচ্ছে ডিজাইনারকে নিয়ে যেটা বলবো, হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে যে ডিজাইনারদের নিয়ে আমার কোনো সমস্যা নেই, একটাই সমস্যা যে এটা অবশ্য তাদেরও দোষ না, তাদেরকে নিয়ে কি বলবো, তারা রেগুলার হয়তো শুট থাকে, অ্যাকচুয়ালি ড্রেসগুলোতে প্রচন্ড স্মেল হয়, প্রচন্ড স্মেল। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা মিনিমাম অ্যামাউন্ট চার্জ করছো, তোমরা একটা ভালোই অ্যামাউন্ট চার্জ করছো, একেবারে তো ফ্রিতেও দিচ্ছ না বা কমও নিচ্ছ না, ভালোই অ্যামাউন্ট চার্জ করছো। তো ব্লাউজের কোথাও সেলাই খোলা, কোথাও সেপ্টবিন মারা, তো আমরা যখন গায়ে পরি তো বাই এনি চান্স সেপ্টবিন গায়ে ফুটেও যায়, ইভেন অনেকবার ফুটে গেছে গায়ে, অনেকবার ফুটে যায়। আর আরেকটা যেটা হচ্ছে সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স এই প্রফেশনে, সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে গন্ধ, বিভৎস গন্ধ। টাকা দিতাম, তার অনেক হয়ে গেছে, চশমা হয়ে গেছে আমার চোখে। কে দিল? আমার 612 টাকা হয়ে গেছে। রাজদীপ আঙ্কেল, রাজদীপ আঙ্কেল। কত? 500 আর আগে দিয়েছি 110 দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে এত স্মেল হয়, এত স্মেল হয়। ইভেন আমি কালকে একজন মেকআপ আর্টিস্টের শুটে একটা ডিজাইনারের ড্রেস পরেছিলাম, খারাপ লাগলে আমার কিছু করার নেই, সে যদি দেখে থাকো আমার লাইভ বা দেখো, যদি তোমার খারাপ লাগে আমার কিছু করার নেই। আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে, এত বাজে এক্সপিরিয়েন্স আমার কোনোদিন হয়নি, কালকে ড্রেসটা দিয়ে যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাকচুয়ালি। আমি গায়ে পরেছি, পরার পর ড্রেসটা খুলে আমি আমার আন্ডারআর্মসটাকে ভালো করে টিস্যু দিয়ে মুছেছি, মোছার পরেও
স্টিল আমার গায়ে, আমি বাড়িতে এসেছি যতক্ষণ না স্নান না করেছি ততক্ষণ আমার গা দিয়ে গন্ধটা যায়নি। ইভেন আমি নিজেও পারফিউম মেরে নিয়েছি। তো এত বাজে গন্ধ, এত বাজে গন্ধ, মানে ভাবা যায় না। মানে অ্যাটলিস্ট 1-2 দিন 2-3 বার ইউজ করলে সেটা বোঝা যায়। আর একটা কন্টিনিউয়াসলি বছর খানেক ধরে পড়ে আছে, ধোয়া হয়নি, সেটা অবভিয়াসলি বুঝি। আমরাও জামা কাপড় ইউজ করি, ব্লাউজ ফ্লাউজ ইউজ করি। তো পুরো দেখে মনে হলো যে কত দিন বাবদ এই ইয়েটা ধোয়া হয়নি, ব্লাউজটা ধোয়া হয়নি। প্রচন্ড প্রচন্ড গন্ধ ছিল। আর মানে আমি পুরো রাস্তাটা, আমার কি কষ্ট হচ্ছিল, এই গন্ধটা এত আমার নাকে আসছিল। আবার এক সপ্তাহ। থ্যাংক ইউ সো মাচ স্যারজি। আমি লাইন চ্যুত হয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো আমার দীপশা চুমকি প্লিজ মনে লাগে। যাই হোক, আবার কথা বলতে বলতে থেমে গেলাম। ব্যাপারটা হচ্ছে যে কালকে খুব বেশি গন্ধ ছিল, আমার খুব কষ্ট হয়েছে, প্রচন্ড কষ্ট হয়েছে। তো যারা ডিজাইনার আছো, যারা নিজেরা এটাকে প্রফেশন বানাচ্ছো, তো অ্যাটলিস্ট মেনটেন করো ভাই। আমরাও শুটে যাওয়ার আগে হেয়ার ওয়াশ করে যাই, লাইক নইলে মেকআপ আর্টিস্টের হেয়ার স্টাইল করতে প্রবলেম হবে। ম্যাক্সিমাম টাইম হেয়ার ওয়াশ করে যাই যাতে কোনো প্রবলেম না হয়। বাই এনি চান্স 2-1 দিন ভুলে যাই বা 2-1 দিন রেখে দিই, যেদিন কম স্প্রে হয় সেদিন হেয়ারটা রেখে দিই। আমি এটা করি যে যদি স্প্রে একদম কম হয় বা চুলে কোনো স্টাইলিং না হয়, তো আমি সেদিনের হেয়ারটা রেখে দিই, যে পর দিন এরপর ক্রিম করে বা ক্রিম দরকারই নেই আর হেয়ার স্টাইল করতে পারবে। আদারওয়াইজ আমরাও মেনটেন করি, এটা শ্যাম্পুটা করে যাই, ইভেন নিজেরা ওখানে গিয়ে ক্লিনজিং টনিং ময়শ্চারাইজিং করি, যেটা আমাদের পার্ট, যেটা আমাদের করা উচিত। সো আমাদেরও মনে হয় ডিজাইনারদেরও এটা ডিউটি যে অ্যাটলিস্ট চেক করা। আমি বলছি না যে সব তোমাদের দোষ বা তোমরা গন্ধ করে রেখেছো, মডেলরা পরেই গন্ধ করেছে। কিছু কিছু আছে এরকম নোংরা মডেল আছে যারা হচ্ছে তোমাদের গায়ে গন্ধ মানছি, তোমরা পারফিউম ইউজ করো না। কত রকমের ডিও বেড়েছে, নিভিয়া ডিও আছে একটা, নিভিয়া দেখবে, নিভিয়ার আন্ডারআর্ম রোল অন হয় একটা, ওইটা মারবে। ইভেন আমি বাড়িতে নিজেও ইউজ করি, মানে নিজের ভেতরে একটা কনফিডেন্ট থাকে যে না চলো ঠিকঠাক আছে, আমি ফ্রেশ একটা ফিল করছি, আমার বডিতে একটা ফ্রেশ স্মেল করছে, নিজেরাও একটা গুড ফিল করবে, গুড ভাইবস আসবে। তো এইরকম বাজে গন্ধ আমি ভাবতেই পারছি না। আমি কালকে ব্লাউজটা খোলার পর আমার তো, আমি ভাবছি আমি কোথায় ছিল, কি পরে নিয়েছিলাম। ইভেন ব্লাউজটা খুব নোংরাও ছিল, ব্লাউজটা দেখতে জঘন্য নোংরা ছিল, মানে দেখেই বোঝা যায় চিমটি দিলে নোংরা উঠবে। তো এইগুলো আমার মনে হয় যে আবার 100 স্টার। প্রফেশনাল। থ্যাংক ইউ সো মাচ স্যার রাজদীপ রয়, থ্যাংক ইউ। তো আমার মনে হয় যে এইগুলো একটুখানি সবাই মেনটেন করো, বাস এইটুকখানি বলা, আর কিছু বলার নেই। একদিন দেখি যে কত হাসবো। দীপশা চুমকি মনে আছে তোমার মিষ্টি দিয়ে আসার আগে আমার কি অবস্থা হয়েছিল টেনশনে? অমৃতা বল। দীপশা কি বলছে শোন অমৃতা। কতবার দীপশাটা এটা কিভাবে করছে, চিনতে পারছো দীপশা চুমকি দি ছিল? হ্যাঁ 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 বুঝতে পারছি, এই তো লাস্ট কিছুদিন আগে প্রিয়াঙ্কা দির ওখানে। রাইট 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 রাইট। রিঙ্কু সাহা এইসব কারণের জন্য এখন আর শুট করতে ইচ্ছা করে না। একদম তাই, একদম। মানে কত কত যে মেকআপ আর্টিস্টরা শুট বন্ধ করে দিয়েছে এই মডেলদের ট্যান্ট্রামস এর জন্য, মডেলদের এই নাখরা, এইসব ঝামেলার জন্য যে কত মেকআপ আর্টিস্টরা শুট বন্ধ করে দিয়েছে। এই আমার একটা ফরেনার এসেছে, তা আমার প্রোফাইলে একটা ফরেনার কমেন্ট করেছে, স্টপ ওয়ার পসিবল। এটা কি আবার একটা আবার তুমি এইমা, আমার মুখটা খুব বাজে হয়ে গেছে তো। আবার 100 স্টার শোনা এরকম হয়ে গেল মুখটা। আবার 100 স্টার দিয়েছে মা। ও থ্যাংক ইউ। কিন্তু আমাকে কি দেখা যাচ্ছে এরকম মুখটা এরকম হয়ে যাওয়ার পর? ডগের স্টারটা দিয়েছে। হাই পম্পা ব্যানার্জি, হাই মিষ্টি, কেমন আছো তুমি? তুমি সত্যি খুব মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। বাবু জল খাবা? হ্যাঁ খাবো। শোনা জল দাও, শোনা সত্যি আমার গলা শুকিয়ে গেছে, সত্যি আমার গলা শুকিয়ে গেছে। লাইট আমার ঘরে খুব সাফিসিয়েন্ট লাইট, তো আমি সবাইকে আগেই বলেছি আমাকে এরকম একটা মেরে নিলে আমাকে কিউট লাগে, ফোনের লাইটটা মেরে দিলাম। ট্রাস্ট মি, এতদিন আমি এত ভালো ভালো লাইভ করেছি, আমার কোনোদিন কমেন্ট গুলো দেখায়নি, শো হয়নি, বাট আজকে ফার্স্ট টাইম আমি ঝগড়া করতে এলাম লাইভে, দেখছি কমেন্ট গুলো সব গট গট করে শো করছে।
যাই হোক, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো, আমার কিছু করার নেই, ভেরি সরি। এটা আমার বলাটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমি এটা বলতে চাইছিলাম অনেকদিন ধরে। রিং লাইটটা লাগিয়ে দেবো? ফেসটা একটু বেশি সেই রেড হয়ে গেছে। শিওর। লাইট আবার অফ করে দিলাম গাইজ, চলে এসেছি আবার স্টার এসেছে আমার ফোনে, নিশ্চয়ই আমার অ্যাকাউন্টে। 1000 স্টার বার একজন। ও মাই গুডনেস, থ্যাংক ইউ সো ফার্স্ট মাচ, টাইম 1000 স্টার। থ্যাংক ইউ সো মাচ রাজদীপ রয়। ফার্স্ট টাইম 1000 স্টার হলো, রিয়েলি ইয়াস। কিছু একটা তো পাবোই এটা থেকে, মানে কিছু একটা তো আমার আনলক হবেই। যাই হোক, সবার সঙ্গে অনেক ঝগড়া করে নিলাম, ঠিক আছে, ভালো লাগলো অনেকদিন পর। এগুলো ভেতরে ছিল আমার, বের করতে পারলাম, ভালো লেগেছে। বাট কাউকে আমি কষ্ট দিতে চাইনি, ট্রাস্ট মি, আমি এরকম নই, এত অ্যাগ্রেসিভনেস এরকম ফেসবুকে এসে দেখাবো কখনো ভাবতে পারিনি। বাট আমি যখন দেখছি লাইক ইনডাইরেক্টলি আমাকেই পিঞ্চ করা হচ্ছে, আমাকেই বলা হচ্ছে, তো আমি আর না বলে পারলাম না। আমি এটাই বলবো যে যে যা নাচছে নাচুক, যদি হিংসা হয় তো সেটা ভেতরেই রাখো, আর যদি আনন্দ হয় তাহলে তুমিও নাচো, যদি তোমার ভালো লাগে তুমিও নাচো। বাট নাচটা খারাপ জিনিস নয়, ইভেন আমি নাচতে পারি না আর সময় হয়ে ওঠে না, বাট এই বুড়ো বয়সেও আমি ভেবেছি যে আমি একটুখানি লাইক ডান্স শিখবো। যদি বাবান কখনো ডান্সে ইন্টারেস্টেড হয়, মানে ইন্টারেস্টেড থাকে, তাহলে বাবানের সাথে হয়তো আমার শেখা হবে। মানে আমি অ্যাকচুয়ালি ভীষণই শখ ছিল, মানে ছোটবেলা থেকেই ছিল, কিন্তু ছোটবেলা থেকে নিজের দোষেই নিজে অনেক কিছু করে ফেলেছি, শিখতে পারিনি। তো তখন থেকে ইচ্ছে ছিল যে শিখবো একটু ভালো, একটু এখন যা দেখি সব নতুন নতুন অনেক ইউনিক স্টাইলের নতুন নতুন সব ডান্সের কত রকম নাম, কত রকম স্টাইল বেরিয়েছে। তো ইচ্ছা আছে শেখার, দেখবো যে ইন ফিউচার যদি পসিবল হয়। তনিমা সেনগুপ্ত, চোখের ঝিকমিক কেন করছে তোমার? আমার চোখের ঝিকমিক করছে বিকজ আমি শুটে গেছিলাম, এখন আমি মেকআপ রিমুভ করিনি, মানে চোখের ইয়েটা তুলিনি। চোখে আমার ঝিকিমিকি আছে, ঝিকিমিকি টুম্পা, ঝিকমিকি নয় ঠিক। এ মা, এটা কি বলে তুমি, ঝিকিমিকি? এটা হচ্ছে শিমার ইউজ করেছিলাম, শিমার। এটা হচ্ছে আমার হুডা বিউটির একটা প্যালেটের সুন্দর একটা শিমার ইউজ করেছিলাম, খুব আমার ফেভারিট। আর অ্যাকচুয়ালি আমার চোখে যতক্ষণ আমি শিমার না লাগে না, আমার মনে হয় আমার চোখটা খুললো না। আমার চোখটা অ্যাকচুয়ালি হুডের আইজ না, দ্যাটস ওয়াই বেশি কালার যায় না। এবার আমায় নিয়ে কিছু বল শুনি। দীপশা চুমকি, তোকে নিয়ে একটা কথাই বলবো ভাই, তোরা যদি সময় থাকতে, তুই যদি সময় থাকতে একটু ট্যান্ট্রামস দেখাতিস, এই নাটকগুলো যদি একটু করতিস, তাহলে হয়তো এখন তুইও হয়তো একটা ভাব মেরে বলতে পারতিস, হ্যাঁ আমাকে 300 টাকার খাবার দিতে হবে, আমাকে এইটা কিনে দিতে হবে, নইলে আমি খেতে পারবো না। এইসবগুলো দেখানো উচিত ছিল অ্যাকচুয়ালি, দেখাতে পারতিস। দেখালে এখন বিরাট বড় মেকআপ আর্টিস্ট মডেল হয়ে যেতিস। কারণ এটাই শুনেছি, ও তো যাতা খায় না, অনেক বড় মডেল, ও তো এটা খেতে পারে না, ও তো খেতে পারে না। আমার মডেল এসব খায় না, ও তো অনেক বড় মডেল, ও হেলথ মেনটেন করে, ওর প্রচুর হেলথ ইস্যু আছে, ও ডায়েটে আছে। এইসবগুলো বলতে হতো, তাহলে একটা ক্লাস মনে হতো, আরে ভাই এটা বিরাট একটা ক্লাসের মডেল এসেছে, হাই প্রোফাইলের মডেল, যে যাতা খায় না। আমি তো ভাই কচু পাতা দিয়েও খেয়ে নিই, কি বাজে আমি। ও থ্যাংক ইউ সো মাচ রাজদীপ। আর দিতাম স্টার, ঠিক আছে, হয়ে গেছে। আবার কত দিয়েছে? 100 হয়ে গেছে, ডান হয়ে গেছে। 1112টা স্টার, আর দিতে হবে না, এনাফ, অনেক হয়ে গেছে, থাক। 12টা স্টার অন্য কেউ দিয়েছে, 11টা স্টার একজনই দিয়েছে। না, 2টো স্টার অন্য একজন দিয়েছে, বাকি সব আঙ্কেল দিয়েছে একটা। বাট তুমি আমার বিষয় বলার জন্য অনেক, বাট তুমি এই বিষয়টা নিয়ে বলার জন্য অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, বিষয়টা নিয়ে বললাম কারণ আমার মনে হলো যে আমার বলা উচিত। আমি অ্যাকচুয়ালি এগুলো ফেস করছি, আর আস্তে আস্তে বয়স হচ্ছে, তো এখন না বললে কবে বলবো? প্রফেশন থেকে বেরিয়ে যাওয়ার পর তো আর বলতে পারবো, তখন কেউ দাম দেবে না। এখন বললাম এতে একটু দাম দেয় মানুষ, একটু শোনে আমার কথা। কারণ সবারই একটা সময়, এইসব প্রফেশন গুলো তো বেশি দিনের নয়, সবারই একটা সময় এগুলো থেকে একটু বিদায় নেয়ার একটা প্রস্তুতি চলে। আমারও এরকম একটা চলছিল যে
এখন ছেলে বাবান আমার কাছে শিফট হয়েছে, তো বাবানের পড়াশোনার চাপ আছে। ইভেন আমি এই মান্থ একটু বেশি শুট করে ফেলেছি, আমি বাবানকে সময় দিতে পারিনি, বাবানের একটু মেন্টালি প্রেশার পড়েছে। দ্যাটস আমিও ইন ফিউচারে খুব কম শুট করব, হয়তো মাসে 3-4টে শুট করব। এখন যেটা মাসে ব্রাইডাল শুটই 15-16 ডেজ করছি, আর তারপরে বাকিগুলো করছি, মিউজিক ভিডিও রিলস শুটগুলো করছি, তো অনেকগুলো দিনই একসঙ্গে কাজ করা হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে ওগুলো কমিয়ে নিয়ে আসবো। রাজদীপ রায়, পম্পা ব্যানার্জি, তুমি কি আমাকে চিনতে পারলে? আমি রাজার ওখানে সাবেকি জুয়েলারি নিয়ে গেছি। হ্যাঁ পম্পাদি, কেন চিনতে পারবো না? এ কি কথা, এ কি কথা, না ভোলা যায় নাকি? এসব কি কথাবার্তা? আমার আমার মনের মধ্যে সব প্রত্যেকটা মানুষ আছে, যাদের সঙ্গে আমার ভালোভাবে কথা হয়েছে তারাও আছে, যাদের সাথে আমার কথা হয়নি তারাও আছে, এবং যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই আমার মনের মধ্যে আছে। দেখা হয়েছে, কাজ হয়নি, কিন্তু খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে, তারা সবাই আছে। সাথী সরকার, আমরা সব খেয়েই হ্যাবিচুয়েটেড, একদম তাই। এই জন্যই তো প্রফেশনে, এই জন্যই পুরনো মডেল, এদেরকেই বলে পুরনো মডেল, যারা তারা কোনো ট্যান্ট্রামস দেখায়নি আজ পর্যন্ত, না কোনো কিছু না। বডির সাইজ এক্সেল থেকে ডবল এক্সেল হয়ে গেছিল, তখনও মানুষ দেখেছে, তারপর আবার এক্সএস এ চলে এসেছি, তখনও মানুষ ডাকছে। অ্যাকচুয়ালি এক্সএস থেকে শুরু করেছিলাম, তারপর এমএল সাইজ হয়ে গেল বডি, বাট তখনও মডেল হিসেবেই মানুষ দেখেছে, মানে শুধুমাত্র বিহেভিয়ার। এটা কি পরপর এতবার ডিফারেন্ট? হ্যাঁ, ওয়াচিং দেখছে, তাই না? তো মানুষের মন থেকে কখনো উঠে যায়নি, হয়তো ফটোতে একটু ফিগার মোটা লেগেছে বা ফেস মোটা লেগেছে, বাট মানুষের মনে এতটাই ভালো জায়গাতে ছিলাম যে মানুষ দেখেছে। আর টাচউড, এটা সারা জীবন, মানে যতদিন এই প্রফেশনে থাকবো, টাচউড যে সবাই, ইভেন আমি প্রফেশনে, আমি চাই যে আমার প্রফেশনটা যখন এন্ড করে দেবো তারপরেও যেন বলে, মানে তারপরে যেন মেকআপ আর্টিস্টরা তো মেকআপ আর্টিস্ট থাকবে অবভিয়াসলি, তারা যতদিন কাজ করতে পারবে, তো তারা যেন তারপরে বলে যে হ্যাঁ মডেলকে নিয়ে কাজ করেছিলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, বা ভালো মেয়ে, এটা যেন বলে একটা সময়। দিদি ভাই, তুমি সবাইকে চিনতে পারছো, তাহলে কি তুমি আমাকেও চিনতে পারছো? তোমাকে তো তোমাকে কি বলবো, তোমাকে চিনতে পারা, তুমি তো চোখে চোখে মনে সব জায়গায়, মানে তোরা সব জায়গাতেই আছিস। চলো, তোদেরকে নিয়ে কিছু বলার নেই। তুই, গীতা, শালিনী, এরা আলাদাই জায়গাতে আছিস আমার মনের মধ্যে। তোদেরকে নিয়ে যাই বলবো আমার ওয়ার্ড কম পড়ে যাবে, যাই বলবো না কেন। ওই জন্য তোদেরকে নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না। তোরা হচ্ছে জিগার কা টুকরা মেরা। যাই হোক, কালকে দেখা হচ্ছে, সবাই মিলে যাচ্ছি, মজা হবে, শুট হবে। আমি তো শুধু তোর কাছে ডিমান্ড করব, নেক্সট দিন কে কে কি কি খাবো বলে দেবো লিস্ট দিয়ে। আচ্ছা ঠিক আছে, তুই বলে দিস, তুই চলে আসবি, আমরা দুজন একসঙ্গে রান্না করবো, করে দুজন একসঙ্গে মজা করে খাবো, জমিয়ে খাবো, জমিয়ে খাবো ভাই। আমরা বাড়ি খাবো কেন, মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে খাবো, খাই করবো। যাই হোক, অনেক বকে নিলাম, ঠিক আছে, অনেক বেশি বকে ফেলেছি। তো সবাইকেই বলবো, সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এটা প্রফেশন, তো প্রফেশনটা আমরা যদি ওয়েললি মেনটেন করি, তাহলে আমার মনে হয় প্রফেশনটা আরো আমরা এগোতে পারবো, নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো, ভালো কাজ হবে, আরো বেশি আর্ন করতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের তো ইনকাম সোর্স এটাই না, আমরা তো এখান থেকে আর্নিং করি। সো আমরা যে জায়গাটা কাজ করি, আমরা সবসময় কি আমাদের বাবা মা শেখায় যে কাজের জায়গাটা কখনো খারাপ করবে না। মানে আমরা এরকমও হয় যে আমাদের নিজেদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান থাকে, প্রোগ্রাম থাকে, বাট তবু স্টিল আমাদের মানিটা এত ইম্পর্টেন্ট হয় যে আমরা সেই জায়গাটা নষ্ট করে সেই জায়গাটা জানি, না গেলে মনটা খারাপ, মনটা ওখানেই পড়ে থাকে, কিন্তু তবু আমাদের কাজে যেতে হয়। তো ব্যাপারটা হচ্ছে ওটা আমাদের একমাত্র ইনকাম সোর্স। আমি জানি, আমি এই প্রফেশনটা কার কি আছে জানি না, বাট আমি জানি যে আমি যখন কাজ করতাম, মডেলিং করতাম, আমার একমাত্র ইনকাম সোর্স এটাই ছিল, এই প্রফেশনটাই ছিল, আলাদা আমার কোনো কিছু ছিল না। অত বেশি পড়াশোনা করিনি যে চাকরি পাবা, ইভেন এখন যারা অনেক বেশি পড়াশোনা করেছে তাদেরও কাজবাজের যে অবস্থা, সেক্ষেত্রে আমি তো একদম হোপ ছিলই না, আমি তো কোথায় থাকতাম খুঁজেই পাওয়া যেত না আমাকে। তো সেখানে দাঁড়িয়ে ভগবান এরকম একটা জিনিস বার করেছে, এরকম একটা মেকআপ আর্টিস্টদের মতন এরকম একটা দূত পাঠিয়েছে আমাদের জন্য, যে হ্যাঁ চল তোদেরকে একটুখানি চোখ সুন্দর করে দিলাম, মুখ সুন্দর করে দিলাম,
চল তোদেরকে নিয়ে কাজ করবে, তোরাও কাজ করবি, এটা ওটা হবে। তো আমি মনে করি এগুলো গড গিফটেড, এগুলো হওয়ার মানে এগুলো কেউ কখনো ভেবেছিল? আজ থেকে 7-8 বছর আগের কথা এরকম কি ছিল? কোনো মেয়ে কিরকম ভাবতো যে চলো চাকরি পাবো না, ঠিক আছে চলো এইটা করে নেবো, ওইটা করে নেবো, হ্যাঁ কি তোমাদের প্রাইভেট জব করতে হবে, এই সব ব্যাপারগুলো ছিল। বাট এরকম ব্যাপার ছিল না, ফ্রিডমলি নিজের ইচ্ছা মতন কাজ করবে, এরকম একটা গ্ল্যাম ইন্ডাস্ট্রিতে আসবে, এটা তো কেউ কখনো ভাবেনি, ইভেন আমিও ভাবিনি। তো সেখানে দাঁড়িয়ে এরকম কিছু পেয়েছি, মানে আমি চিরকৃতজ্ঞ ভগবানের কাছে, ইভেন মেকআপ আর্টিস্টদের কাছে যারা আমাদেরকে ডেকেছিল, প্রথম থেকে যারা ডেকেছিল। প্রথমে পিয়ালিদি, আমার যে মেকআপ আর্টিস্ট অ্যাকচুয়ালি আমাকে অ্যাজ আ মডেল যে মেকআপ আর্টিস্ট ভেবেছিল যে এই মেয়েটাকে সাজাবো, সেটা হচ্ছে পিয়ালি ব্যানার্জি ছিল বনগাঁ, যার কাছে আমি আজও কৃতজ্ঞ, সো আমাদের মধ্যে অনেক আপ ডাউন ছিল, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, অনেক সমস্যা ছিল, এগুলো হয়েছে, কিছু কিছু পার্সোনাল কারণে হয়েছে। বাট আজ পর্যন্ত কিন্তু সেই মানুষটার সঙ্গে আমি যদি কোনো ভুল করি, এখনো পর্যন্ত টিল নাও আমি কিন্তু ক্ষমা চেয়ে নিই। তো এই কারণে, কারণ আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। এরকম না আমি কোনো ভুল করেছি, আমি কোনো ভুল করিনি, কিন্তু আমি যদি তবুও না বুঝে শুনে বা রাগের মাথায় যদি তার কোনো খারাপ কথা বলে থাকি, আমি সেটার জন্য তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছি, তার কাছে ক্ষমা চেয়েছি। কারণ আমি ফিল করি এটা যে সেই মানুষটা কোনো একদিন আমার পাশে এসে দাঁড়িয়েছিল, সেটা যেভাবেই হোক, যে হিসেবেই হোক, বা তাকে ভগবান আমার কাছে পাঠিয়েছিল। তো সেইখানটায় দাঁড়িয়ে আজকে আমি এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি, তো আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তো আমি যদি বুঝেও ভুল বলে থাকি, না বুঝে কোনো ভুল করে থাকি, তো আমি তার কাছে সেটার জন্য ক্ষমা প্রার্থী, মানে আমি তার কাছে ক্ষমা চাই ইভেন। তো এইটা হচ্ছে আমার মধ্যে, এটা হচ্ছে এনভিল, এটা হচ্ছে আমার ফ্যামিলির শিক্ষা, এটা আমার বাবা মাকে ছোটবেলা থেকে শিখিয়েছিল, আর টিল নাও এখনো শেখায়। তোমার চোখে, ঠোঁটে, গালে তুমি ভেসে আছো নীলাভ, এটা বুঝলাম না ঠিক কেমন। বাট কেউ কেউ তো এই প্রফেশনের ভ্যালুই করে না, একদম ঠিক কথা। এইটা হচ্ছে খুব বড় একটা ব্যাপার যে প্রফেশনটার ভ্যালুই দিতে জানে না কিছু কিছু মানুষ, কিছু কিছু মডেল অ্যাকচুয়ালি। মডেলদের কথাই বলবো, মেকআপ আর্টিস্টরা তারা তো অবভিয়াসলি এখানে প্রচুর এফোর্ট দেয়, প্রচুর এফোর্ট দিয়ে আজকে নিজেদের প্রোফাইলটাকে দাঁড় করাচ্ছে, প্রচুর কাজ করছে, মডেল শুট করছে, পার্টি মেকআপ করছে, প্রচুর এফোর্ট দিয়ে আজকে মেকআপ আর্টিস্টরা এই জায়গা দাঁড়িয়েছে। বাট মডেলরা যদি কোনো একটা মেকআপ আর্টিস্টের কাছে কি একটু ভালো সাজছে, সেই ফটো যদি পোস্ট করছে, মোটামুটি 2-4টে মেকআপ আর্টিস্টের চোখে পড়ছে, ব্যাস একদম তারা নিজেদেরকে একদম ডানা কাটা পুরি ভাবতে শুরু করছে, একদম ভাবছে আমরা ডিরেক্ট স্বর্গ থেকে নেমেছি, এখন আমাদেরকে পাই কে, এরকম একটা ব্যাপার। তুমি দেখবে যখন কেউ অন্যের ঘাড় ভেঙে খাবার চেষ্টা করছে, এটা কমেন্ট অফ দ্য ডে, একটা আঙ্কেল লিখেছে, তুমি যখন দেখবে কেউ অন্যের ঘাড় ভেঙে খাবার চেষ্টা করছে, তার হাতে 5 টাকা দিয়ে দেবে এবং মমতা বেশি স্পেশাল ডিসকাউন্ট জায়গায় পাঠিয়ে দেবে, বলে দিও যে যাও হচ্ছে পেট ভরে খেলো। এটা আমি কমেন্টে প্লিজ পিন করতে চাই, আমার এত ভালো লেগেছে, মাই গুডনেস। কোথায় পিন কমেন্ট? ইয়া শায়ক রয় মুখার্জি, সিরিয়াসলি মানে ঠিক কথা বলেছো, দারুণ কথা বলেছো, এটা সত্যি তাই করা উচিত। বাই দ্য ওয়ে, ঠিক আছে, অনেকক্ষণ লাইভ আছে, অনেকটা টাইম হয়ে গেছে আজকে, আমি প্রায় 1 ঘন্টা লাইভ। আমার ঘাটটা ব্যথা করতে শুরু করেছে, কালকে বাবানের সকালবেলায় স্কুল, মর্নিং স্কুল, এমনিতেই স্যারকে তুলতে তুলতে আমার 1 ঘন্টা সময় চলে যায়, স্যারকে ডাকতেই হয়, ডেকেই যায়, তারপর আমাকে সকালবেলা ব্রেকফাস্ট বানাতে হয়, মানে এখন এত বেশি মানে মা ব্যাপারটা চলে এসছে আমার মধ্যে, এতদিন পর ঠিকঠাক দায়িত্ব নেওয়ার মতন একটা চান্স পেয়েছি, এবার দায়িত্ব নিতে হচ্ছে। সকালে উঠে আর্লি মর্নিং উঠে তার জন্য আমাকে 2টো টিফিন বানাতে হয়, মানে একটা লাঞ্চের একটা ব্রেকফাস্টের 2টো টিফিন বানাতে হয়, তাকে প্যাক করে দিতে হয়, দিয়ে স্কুল বাসটা আমার বাড়ির সামনে আসে, ব্রিজের ওখানটাতে, তাকে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে আসি, এসে যদি কোনো একটু লেটে কল টাইম থাকলে একটু শুয়ে নিই আর একটু, আর যদি না থাকে তাহলে ওই মুহূর্তেই আবার স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে শুটের জন্য বেরিয়ে যায়। প্রচুর দায়িত্ব, কিন্তু আজকে অনেকক্ষণ লাইভ করে দিলাম, আজকে আমি ভাবিনি, আমি ভেবেছি 12টার মধ্যে ঘুমিয়ে পড়বো, হোয়াটএভার, যাই হোক, বেশ কিছুদিন ধরে মাথার মধ্যে ঢুকছিল, এগুলো মাথার মধ্যে ছিল। বাট ট্রাস্ট মি, আমি কাউকে কষ্ট দিয়ে কিছু বলার চেষ্টা করিনি, আমার কাউকে
কষ্ট দেওয়ার মতন কোনো ইচ্ছা নেই, বাট যারা অ্যাকচুয়ালি এগুলো করো তারা প্লিজ শুধরে যাও, তারা প্লিজ নিজেদেরকে সংযত করো। আমি বলে তোমাদের কিচ্ছু হবে না, আমি জানি আমি তোমাদের কিচ্ছু করতেও পারবো না, আমি জাস্ট মুখের কথা বলছি। বাট তোমরা আমার লুকআউট বা তোমরা মেকআপ আর্টিস্টের লুকআউট থেকে একবার দেখে নিও, তোমাদেরও খারাপ লাগবে। আমি বলছি যদি এগুলো চেঞ্জ করতে পারো, এই ব্যাপারগুলো নিজেদের মধ্যে, যারা করো না তারা ভেরি গুড, খুব ভালো। আর যারা করো তাদের বলছি যে চেঞ্জ করো, দেখবে একটা ভালো জায়গা পাবে, ভালো একটা প্ল্যাটফর্ম পাবে, একটা ভালো জায়গা পর্যন্ত হবে। টান দেখে কিচ্ছু হয় না, কিচ্ছু পাবে না। মানুষের কাছে খারাপ হবে, তোমার সামনে না বললে পেছনে দুটো কথা বলবে। মানুষের হাই খুব বাজে জিনিস, হাই লাগাবে তো শেষ হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। বাট ভালো ব্যবহার করবে, তার মনের মধ্যে খারাপ কিছু থাকলে তোমাকে দুটো ভালো কথা বলবে, মনে সামনেও বলবে পেছনেও বলবে, বুঝেছো? তো ভালোভাবে থাকো, ভালোভাবে কাজ করো, বেস্ট অফ লাক। আর আমার কথাগুলো মনে রেখো। টাটা গাইজ।